লাগছে তো, এত জোরে কেউ দেয়? শেষ করেছি, আরও দেব তুমি যেটার যোগ্য। আস্তে লাগছে, আমার ব্যথা পাচ্ছি। এত বড় মেয়ে হয়ে প্রতিদিন ক্লাসে এসে স্যারের হাতে মাইর খাও, তারপরেও তো তোমার লজ্জা হয় না? কেন স্যার? আমার লজ্জা করবে কেন? আমি কি কাপড় চোপড় ছাড়াই ভার্সিটিতে চলে আসি নাকি? আমি জগতে অনেক নির্লজ্জ বেহায়া মার্কা মেয়ে মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এতটা লজ্জা ছাড়া মানুষ আমি কখনোই দেখিনি। হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলেছেন। আর সেই জন্যই আল্লাহ আপনাকে আমার স্যার বানিয়ে পাঠিয়েছে, যাতে আপনার মনের এই সুপ্ত ইচ্ছাটা পূর্ণ হয়। চুপ করো তুমি, আমি এর কোনো একটাও কথা শুনতে চাই না, তাহলে কিন্তু আরও মাইর খাবে বলে দিলাম। স্যার, আপনার হাতের মায়ের খেতে কিন্তু আমার মন্দ লাগে না। আপনার মতো হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে যদি গায়ে হাত তুলে, তাদের বরঞ্চ ভালোই লাগে। ড্যাম ইট। এই কথা বলে হাত থেকে বাঁশের ব্যথাটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল রাফি। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার বন্ধুরা প্রিয়াঙ্কাকে চারপাশ থেকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, দোস্ত, সত্যি কথা বলতে গেলে এখন আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগছে না। আমি পড়াশোনায় কোনোভাবেই নিজের মন বসাতে পারছি না। আমার মন বলছে শুধু বিয়ে করতে। দেখ, আমি একদমই মজা করছি না, যেটা সত্য সেটাই বলছি। আমি সত্যিই বিয়ে করতে চাই। এই বলে বন্ধু মহলের সবাই হো হো করে হেসে উঠল। আসলে সত্যি এটাই যে প্রিয়াঙ্কা খুব ভালো স্টুডেন্ট ছিল, সবসময় ভালো রেজাল্ট করত, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেছে এটা কেউই বলতে পারছে না। প্রিয়াঙ্কা কয়দিন ধরে পড়াশোনায় একদমই মনোযোগ দিতে পারছে না। এটা শুরু হয়েছে অনার্স ফাইনাল ইয়ারে ওঠার পর থেকে। এতদিন সে খুব মনোযোগী একজন স্টুডেন্ট ছিল। প্রিয়াঙ্কার এমন অবস্থায় তার ফ্যামিলির মানুষজন সহ ভার্সিটির প্রফেসররা সবাই চিন্তিত। এই তো সেদিন ভার্সিটির প্রিন্সিপাল প্রিয়াঙ্কাকে নিজের রুমে ডেকে নিয়ে গেলেন আর তারপর বলতে লাগলেন, কি ব্যাপার প্রিয়াঙ্কা, ইদানিং তোমার নামে এত নালিশ কেন শুনতে হচ্ছে? তুমি কেন পড়াশোনা করছো না ঠিকমতো? স্যার, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি পড়াশোনা করতে চাই না। কিন্তু এই কথাটা আমি আমার ফ্যামিলি কিংবা বাইরের কাউকেই বোঝাতে পারছি না। বরং আমার পেছনে পড়ে আছে যেন তারা সবাই মিলে আমাকে জোর করেই পড়াশোনা করাবে। দেখো প্রিয়াঙ্কা, আমি তোমার ভালোর জন্য একটা কথা বলছি। এই মুহূর্তে তোমার পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো সময় নয়। তুমি খুব ভালো একজন স্টুডেন্ট, আর মাত্র কয়েক মাস বাকি আছে তোমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার। এই কয়েকটা দিন আমি তোমার টিচার হয়ে তোমার কাছে অনুরোধ করে বলছি, ভালোভাবে পড়াশোনা করো। স্যার, আমাকে অনুরোধ করে বলুন, আর যাই করুন না কেন, কিন্তু কোনো কিছুই আমার মাথায় ঢুকবে না। কারণ আমি যতই চেষ্টা করছি না কেন, পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছি না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আমি আমার বাবাকে বলবো আপনার সঙ্গে দেখা করে কথা বলতে। কিন্তু স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি আমার আব্বুর সঙ্গে দেখা করে বলবেন আমার আব্বু যেন আমাকে আর পড়াশোনা করতে না বলে, আমাকে যেন ভার্সিটিতে পাঠানো বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনি বলবে আমি তেমনি বলবো, কিন্তু আজকেই কিন্তু তোমার আব্বুকে বলবে আমার সঙ্গে যেন একবার দেখা করে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই বলে প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলো। আর এদিকে সেদিন বাড়িতে গিয়েই সে তার আব্বুকে প্রিন্সিপাল স্যারের ব্যাপারে বল আর প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে বলল। সেদিন বিকেলে প্রিয়াঙ্কার আব্বু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করলো আর কথা বলল। দেখুন, আমরা বুঝতে পারছি না আপনার মেয়ে কি হয়েছে, আপনার মেয়ে কেন এরকম করতেছে, কি সমস্যা, ও কেন পড়াশোনা করতে চাইছে না? আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। মেয়েটাকে কত করে বলছি ঠিকঠাক মতো পড়াশোনা করার জন্য, কিন্তু মেয়ে তো আমার কোনো কথাই শুনছে না। তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে না। কি করতে চায় সেই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেছেন? জিজ্ঞাসা তো করেছিলাম, কিন্তু সে যেটা বলেছে এটা তো করা কোনোভাবেই সম্ভব নয়। কেন, কি এমন বলেছে বলুন তো শুনি। সে বিয়ে করতে চায়, পড়াশোনা নাকি তার ভালো লাগে না। সে বিয়ে করে সংসারী হতে চায়, সংসার করতে চায়। এটা কেমন ধরনের রূপ, আমি তো সেটাই বুঝতে পারছি না। এ যুগের মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে কিছু করতে চায়, আর সেখানে আপনার মেয়ের এই অবস্থা। হ্যাঁ স্যার, একদমই তাই। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, দেখি কি করা যায়, আপনি বাড়িতে যান। এই বলে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার আব্বুকে বিদায় করে দিল।
আর প্রিয়াঙ্কার আব্বুও বাড়িতে চলে আসলো। প্রতিদিন প্রিন্সিপাল স্যার ভার্সিটিতে এসে রাফিকে নিজের কেবিনে ডেকে নিলেন আর তারপর বলতে লাগলেন, রাফি, তোমার ফ্যামিলিতে কে কে আছে? স্যার আমার ফ্যামিলিতে তোর কেউ নেই। আমি তো আপনাকে বলেছিলাম আমি এতিম। আমার মা বাবা অনেক দিন আগেই মারা গেছে। আত্মীয় স্বজন বলতে আমি সেরকম কাউকেই কখনো দেখিনি। আচ্ছা, তুমি কি এখন বিয়ে শাদী করবে বলে চিন্তা ভাবনা করেছো? আমার মতো এতিমকে কে বিয়ে করবে স্যার? সব কিছু নিয়ে সেরকম চিন্তা ভাবনাও করছি না। কেন বিয়ে করবে না? অবশ্যই করবে। তাছাড়া এতিম হওয়া কি কোনো অপরাধ নাকি? আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে সব কিছু দেন, আর যাকে ইচ্ছে করেন না তার থেকে সব কিছু কেড়ে নেন। এতে মানুষের কোনো হাত নেই। আসলে হ্যাঁ স্যার, আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আপনি হঠাৎ করে আমাকে এসব ব্যাপারে কেন কথা বলেছেন আমি সেটাই বুঝতে পারছি না। আমি তোমার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। বয়স তো আর কম হলো না, এবার বিয়ে শাদী করে সংসারী হওয়া উচিত। স্যার আমাকে কোনো মেয়ে পছন্দ করবে বা বিয়ে করবে বলে মনে হয় না, কারণ সবাই বলে আমার কথাই নাকি রসকস কিছু নেই। হ্যাঁ, নাটক। কিন্তু তুমি কি কোনো দিক থেকে কম নাকি? যেমন দেখতে মাশাআল্লাহ, তেমনি পড়াশোনাতেও তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলে, আর এখন ভালো একটা চাকরিও করছো। তাই তোমার কাছে যদি কেউ মেয়ে বিয়ে না দেয় তাহলে কার কাছে দিবে বলো শুনি? স্যার আমি আপনার কথার মধ্যে কোনো একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আসলে মূল ঘটনাটা কি খুলে বলেন তো শুনি। আমি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিয়াঙ্কার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এরকম পাগল উন্মাদ একটা মেয়েকে বিয়ে করব আমি? অসম্ভব স্যার। দেখো, ব্যাপারটা তুমি যেরকম ভাবছো মোটেও সেরকম নয়। প্রিয়াঙ্কা পাগল বা অন্য কিছু মোটেও নয়। এই বয়সে ছেলেমেয়েরা একটু দুষ্টামি ফাজলামু করেই থাকে, আর প্রিয়াঙ্কা হয়তো এই বিষয়টা নিয়ে একটু বেশি করছে। যাই কিছু করুক না কেন স্যার, এই মেয়েটাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। একে তো আমি মা বাবা হারা একটা মানুষ। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এখন আর নিজের জীবনের সঙ্গে কোনো ঝামেলাকে জড়াতে চাই না। রাফি, তুমি আমার উপরে একটু ভরসা রাখো, তুমি একটুও ঠকবে না। প্রিয়াঙ্কাকে তুমি যেমনটা ভাবছো সেরকম নয়, সে যথেষ্ট ভালো একটা মেয়ে। তবে এই মুহূর্তে তাকে গাইড দেওয়ার জন্য একজন সঠিক মানুষ প্রয়োজন, আর আমি মনে করি তুমি সেই সঠিক মানুষ। কিন্তু স্যার, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে, আর আমি এটা তোমাকে আদেশ করলাম। আচ্ছা সব ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে আপনার প্রস্তাব মেনে নিলাম। কিন্তু প্রিয়াঙ্কা কি আদৌ আমাকে বিয়ে করবে? মানে আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে প্রিয়াঙ্কা তো আমাকে সহ্য করতে পারে না। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। প্রিয়াঙ্কাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি যেভাবে পারি প্রিয়াঙ্কাকে রাজি করাবো। তাছাড়া সে তো চাইছে বিয়ে করতে, কেন রাজি হবে না? তারপর প্রিন্সিপাল স্যার রাফিকে বলতে থাকেন শুধু প্রিয়াঙ্কার কাছে রাফির পরিচয় গোপন রাখতে হবে, কারণ প্রিয়াঙ্কা তার ফ্যামিলিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শুধু সে বিয়ে করতে চায়। কার সঙ্গে আর কিভাবে সেই সব কিছু তার দেখার কোনো প্রয়োজন নেই, তার শুধু বিয়ের প্রয়োজন। তাই এই কাজটা করা সেরকম কোনো কঠিন হবে না। আর এই কথা শুনে রাফি রাজি হয়ে গেল। আর এদিকে পরের দিন প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার বাবাকে ডেকে নিলেন আর তারপর সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আব্বুও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। প্রিন্সিপাল স্যার আর প্রিয়াঙ্কার আব্বু দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন বিয়ের সমস্ত বন্দোবস্ত করেন। আর এদিকে প্রিয়াঙ্কা বিয়ের কথা শুনে খুবই খুশি। কার সঙ্গে বিয়ে হচ্ছে এসব ব্যাপারে কোনো কিছুই জানতে চাইল না, যেটা প্রিয়াঙ্কার বাবা এবং প্রিন্সিপাল স্যারের জন্য খুবই সুবিধাজনক হলো। আজ বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাফি এতদিন ধরে ছোট্ট এক রুমের একটা বাসা নিয়ে থাকতো। যেহেতু বিয়ে এবং বউ নিয়ে থাকতে হবে, তাই রাফি 2 রুমের একটা ফ্ল্যাট নিল, সঙ্গে একটা ড্রয়িং এবং একটা কিচেন। যাই হোক, এদিকে প্রিয়াঙ্কার মনে খুশি যেন আর ধরে না। সে অনেক খুশি ছিল এখন তাকে আর পড়াশোনা করতে হবে না, কিন্তু সে ভাবতেও পারল না তার সঙ্গে ঠিক কি হতে চলেছে। তবে তার সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। প্রিয়াঙ্কাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসার পর একটা রুমে দিয়ে যাওয়া হলো, আর কিছুক্ষণের মধ্যেই সব মেহমানরা চলে যেতে শুরু করলো। তখনই প্রিয়াঙ্কার মনে খটকা শুরু হলো। সে মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। এটা কেমন ধরনের বিয়ে বাড়ি যেখানে নতুন বউ নিয়ে আসার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয় স্বজন চলে যাচ্ছে? তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। এদিকে আবার রুম থেকেও বের হতে পারছে না, কারণ সে এই বাড়ির নতুন বউ। এখন রুম থেকে বের হলে হয়তো কেউ কিছু জিজ্ঞেস করবেন, তাই এই কথা চিন্তা করে প্রিয়াঙ্কা রুমের ভিতর বসে রইল। এদিকে ভারী সারি গহনা পরে থাকতে তার অস্বস্তি বোধ হচ্ছিল। ঠিক এমন সময় সে দরজায় কারো একজন রুমে প্রবেশ করার আওয়াজ শুনতে পেল। সে একটু নড়েচড়ে বসলো। তখনই দরজার দিকে তাকিয়ে দেখলো শেরওয়ানি পরা কেউ একজন রুমের ভিতর প্রবেশ করছে। সে মনে মনে ভাবলো এটাই হয়তো তার জামাই। এদিকে রাফি রুমের ভিতর প্রবেশ করেই পাগড়িটা খুলে রাখলেও তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে তাকে সালাম করতে চাইলো। এদিকে রাফি তখন এক কদম পিছিয়ে গিয়ে বলতে লাগলো, এসবের কোনো প্রয়োজন নেই, এগুলো পুরনো নিয়ম, আমি মানি না এসব। এই কণ্ঠটা শুনে প্রিয়াঙ্কা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চেনা চেনা লাগছে, কিন্তু উত্তরাধিকারী কে এই কথাটা বলছে সেটাই বুঝতে পারছে না। তাই প্রিয়াঙ্কা উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকালো, আর তারপর যেটা দেখতে পেল প্রিয়াঙ্কা তো পুরাই শকড। প্রিয়াঙ্কা লাফ দিয়ে 3 কদম পিছিয়ে গিয়ে বলতে লাগলো, স্যার আপনি এখানে কেন এসেছেন? তো আমার বাড়িতে কি অন্য কেউ থাকার কথা নাকি? আপনার বাড়ি মানে? এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভার্সিটিতে আমার সঙ্গে শত্রুতা করে আপনার মন ভরে না, আর এখন এখান পর্যন্ত চলে এসেছেন? তখনই রাফি প্রিয়াঙ্কাকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, একদম চুপ করো। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে ফাইজলামো করছি? আমি ফাইজলামো করার মতো মানুষ? ধমক দিচ্ছেন কেন? আমার তো সেরকমটাই মনে হচ্ছে, কারণ আজকে তো আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়িতে এসেছি, কিন্তু আপনি সেখানে কি করে? মিস প্রিয়াঙ্কা, ও সরি মিসেস প্রিয়াঙ্কা, এটা আমার বাড়ি, বুঝতে পেরেছেন? আর আপনার বিয়েটা আমার সঙ্গে হয়েছে, আশা করি বুঝতে আর কোনো সমস্যা নেই। এই কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কা মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লো আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমি কি চাইলাম আর আমার সঙ্গে কি হয়ে গেল? আমার সঙ্গে 2 নম্বরে করা হয়েছে, আমি এসব কিছুই মানি না। আপনি এক্ষুনি রুম থেকে বের হয়ে চলে যান বলছি। মগের মূল্য পেয়েছো নাকি? এটা আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তোমার যদি এখানে থাকতে ইচ্ছে না করে তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে একবারও আটকাবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিজেই চলে যাচ্ছি। আমি নিজেই আপনার এখানে থাকবো না এক মুহূর্ত। এই কথা বলে প্রিয়াঙ্কা তখনই তার মোবাইলটা বের করে তার বাবার নাম্বারে ফোন দিল। আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এত রাতে ফোন দিয়েছো কেন? না আব্বু, তোমাদেরকে আমি বিয়ে দিতে বলেছিলাম, কিন্তু এটা আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছো? আমরা যেমন ছেলে তোমার জন্য খুঁজে পেয়েছি তার কাছে তো তোমাকে বিয়ে দিয়েছি, তাই নাকি? তাছাড়া আমরা তো বিয়ের আগে তোমাকে বলেছিলাম ছেলের সঙ্গে একবার দেখা করে নিতে, কিন্তু তুমি তো নিজেই ছেলের সঙ্গে দেখা করলে না। আমি তো মনে মনে ভেবেছিলাম তোমরা হয়তো ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিবে, কিন্তু এটা কার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো? কেন? ছেলেটা কোন দিক থেকে খারাপ? পড়াশোনায় যথেষ্ট ভালো, মা বাবা নেই, একা সংসার, সব কিছু তুমি সামলাতে পারবে। তাছাড়া সে তোমার ভার্সিটির প্রফেসর, সব দিক থেকে তো ভালোই হলো। আব্বু, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। এটা তো বললে একদমই হবে না, কারণ তুমি বিয়ে করেছো, চেয়েছিলে, তাই আমরা সবাই মিলে তোমাকে বিয়ে দিয়েছি। এখন যদি তুমি সংসার করতে না পারো সেটা তোমার ব্যর্থতা, কিন্তু তোমার এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। মানে এসব কি বলছো তুমি? ওই বাড়িতে কেন আমার জায়গা হবে না? ওটা তো আমারও বাড়ি, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু ওইখানে একটু ভুল আছে। ওটা তোমার বাড়ি ততদিনই ছিল ততদিন তুমি এই বাড়ির মেয়ে ছিলে, এখন তুমি অন্য একজনের বউ, তাই এই বাড়ির উপর তোমার কোনো অধিকার নেই। মানে এসব কি বলছো তুমি? আমি তো সেটাই বলছি যেটা তুমি শুনতে পেয়েছো। এখন ফোনটা রাখো, আজকে তোমাদের বাসর রাত, নিজের স্বামীকে সময় দাও আর তার সঙ্গে ভালো ব্যবহার করো। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার বাবা ফোনটা কেটে দিল। আর এদিকে প্রিয়াঙ্কা কপাল চাপড়ে কান্না করতে শুরু করলো, একদম ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। তখনই রাফি প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে লাগলো, এসব কি শুরু করেছো? তুমি কি ছোট বাচ্চা নাকি? নিজের মুখ বন্ধ করো, তা না হলে কিন্তু এক্ষুনি রুম থেকে বের করে দিব বলে দিলাম। আপনি কেন করেছেন আমার সঙ্গে এরকমটা? আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য আপনার আমার সঙ্গে এরকম করতে হলো? আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি না, 2 চোখে সহ্য করতে পারি না, তারপরেও কেন বিয়ে করেছেন আমাকে? এই মেয়ে শোনো, তোমাকে আমি জোর করে বিয়ে করিনি কিংবা তুলে এনেও বিয়ে করিনি। তুমি তোমার নিজের ইচ্ছেতে
আমাকে বিয়ে করেছো। এখন এসব কথা শোনানোর কোনো মানেই হয় না। আরে আমি কি জানতাম নাকি আমার আপনার সঙ্গে বিয়ে হচ্ছে? আপনার সঙ্গে বিয়ে হয়েছে এটা জানলে আমি কি কোনোদিনও বিয়ের পিড়িতে বসতাম নাকি? বসতাম না। প্রয়োজন হলে বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতাম। তারপরেও আপনার মতো উগান্ডারের বংশধরকে আমি বিয়ে করতাম না। তখনই রাফি প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই মেয়ে, চুপ করো তুমি। বেয়াদবির একটা লিমিট আছে। তুমি উগান্ডার বংশধর কাকে বলছো? আমি তোমার বিয়ে করা জামাই হই। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলা এবং আমাকে সম্মান দিয়ে কথা বলো। আইসে আমার গায়ে মানে না আপনি মোড়ল। আমি যাকে স্বামীর অধিকার দেব না সে কিনা জোর করে আমার স্বামী হতে চায়। আপনি ভাবলেন কি করে আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নেব? তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছো? বিয়ে যখন করেছো তখন তো আমাকে স্বামী হিসেবে মেনে নিতেই হবে। এছাড়া তোমার হাতে অন্য কোনো উপায় নেই। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না আর মানবও না। মানতে হবে না তোমার। তারপরও এত বকবক করো না। যাও, নিচে গিয়ে বিছানা করে শুয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আপনার মা বাবা কোথায়? আমি আপনার মা বাবার সঙ্গে কথা বলবো। তারা কেন জেনে শুনে আপনার মতো একটা উগান্ডারের বংশধরের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে? একদম চটকানা মেরে সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। কিন্তু আবারও আমাকে বংশধর কেন বলছো? আমার ইচ্ছে হয়েছে আমি বলছি। আপনি আমার সঙ্গে যেটা করেছেন তারপর তো আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। এখন বলুন আপনার মা বাবা কোথায়? মা বাবা নেই এখানে। কেন, তুমি আমার মা বাবা দিয়ে কি করবে? আমি আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করব আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনার মুখে মধুর বদলে নিম পাতার রস দিয়েছিল নাকি? মানে, হোয়াট ডু ইউ মিন? নাথিং। বলেন আপনার মা বাবা কোথায়? আমার মা বাবা নেই। আমার মা বাবা অনেক বছর আগেই মারা গেছে। সেটা নিশ্চয়ই তুমি জানো। তুমি একটা এতিম ছেলেকে বিয়ে করেছো। ও হ্যাঁ, মনে পড়েছে। আমার মা বাবাকে বলেছিল আপনি এতিম। আমি তো মনে মনে ভেবেছিলাম এতিম ছেলে পোলারা এত ভালোই হয়, কিন্তু আপনার মতো শয়তান হয় সেটা তো জানতাম না। বাই দ্য ওয়ে, আপনি নিচে ঘুমান, আমি নিচে ঘুমাতে পারবো না। আমার নিচে ঘুমানোর অভ্যেস নেই। আরে সিরিয়াসলি ম্যাড, আমার বাড়িতে আমি নিচে ঘুমাবো এটা তুমি ভাবলে কি করে? যেই আমিটা কোনো দিন নিজের বিছানা ছাড়া ঘুমাই না, সে আমি এটা কি করে আপনার বাড়িতে এসে নিচে ঘুমাবো সেটা আপনি ভাবলেন কি করে? ইটস ওকে, নট প্রবলেম। পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, ওখানে রুম খালি আছে। এই কথা বলে রাফি ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তখন রুম থেকে বের হয়ে বাড়িটা একটু ভালোভাবে দেখে নিল। বাড়িতে কোনো মানুষজন নেই, সবাই চলে গেছে। সে পাশের রুমে গিয়ে দেখলো ছোট্ট একটা বিছানা পাতা আর একটা পড়ার টেবিল, যেখানে অনেক রকমের বই রাখা আছে। প্রিয়াঙ্কা চারপাশটা একটু ভালো করে দেখে নিল আর তারপরে ওই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে রাফিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। বিপত্তি করলো মাঝরাতে। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। প্রিয়াঙ্কা যখন তাদের বাড়িতে থাকতো তখন তার আম্মুর সঙ্গে ঘুমাতো, নয়তোবা তার দাদুর সঙ্গে। বিদ্যুৎ চমকানোর শব্দ প্রিয়াঙ্কা প্রচন্ড বেশি ভয় পায়, তাই বিদ্যুৎ চমকাতে শুরু হতেই প্রিয়াঙ্কা ভয় পেতে শুরু করলো। খুব ভয় করছিল, তার একা একা থাকতে পারছিল না, তাই রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল। দেখতে পেল রাফি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে তখন সাত পাঁচ চিন্তা না করে রাফির পাশে গিয়ে শুয়ে পড়ল আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ভোর রাতের দিকে যখন রাফির ঘুম ভাঙলো, হঠাৎ করেই প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে সে চিৎকার দিয়ে উঠল, ভূত ভূত ভূত! এ কই ভূত? এই যে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখুন একদম ফালতু কথা বলবেন না। রাতে যখন ঝড় এসেছে তখন একা একা থাকতে ভয় পাচ্ছিলাম, তাই আপনার রুমে চলে এলাম। প্রিয়াঙ্কার এই কথাটা শুনেই রাফি অট্টহাসিতে ফেটে পড়লো আর বলতে লাগলো, এত বড় একটা মেয়ে, সেও নাকি ঝড় বৃষ্টিতে ভয় পায়? তো ভয় পাবো না, এত জোরে জোরে বাজ পড়ছিল। রাফি হাসতে হাসতে প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিল। তখনই প্রিয়াঙ্কা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল আর ফ্লোরে পড়ে সে কি চিৎকার! ও মা গো, বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল। আল্লাহ গো, আমাকে বাঁচাও। প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে রাফি হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে আর তারপর বলতে লাগলো, চটাং চটাং কথা তো খুব বলতে পারো, আর এইটুকুন তাল সামলাতে পারলা না? রাফির এমন কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে গেল আর রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি সমস্যা কি আপনার? আপনি এভাবে দাঁত কালাচ্ছেন কেন? এইদিকে আমি পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে,
আর আপনি মজা নিচ্ছেন? আপনার সমস্যাটা কি বলেন তো শুনি। আমার কি সমস্যা হতে যাবে? আবার আমার কোনো সমস্যা নেই। তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, এতে তো তোমার সমস্যা হওয়ার কথা। হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আমার নিজে কোমর ভেঙে গেছে আর আপনি আমাকে নিয়ে হাসাহাসি করছেন। আচ্ছা ঠিক আছে, সরি। যাও, এখন উঠো, গিয়ে ফ্রেশ হয়ে আসো, নামাজ পড়বে। তারপর অজু করে আসলো, আর এদিকে প্রিয়াঙ্কা তখনও ফ্লোরে বসে আছে আর কান্না করছে। তখনই রাফি আবারও প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে লাগলো, কী ব্যাপার, কী সমস্যা তোমার? তোমাকে না আমি সেই কখন বললাম ফ্রেশ হয়ে আসার জন্য? তুমি এখন এখানে বসে আছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি বসে আছি। কেন, আপনার কি সমস্যা? আমার কি সমস্যা মানে? আমি তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি নাকি? তোমাকে তো বললাম ফ্রেশ হয়ে আসার জন্য, নামাজ পড়ার জন্য। আমি নামাজ পড়তে পারি না, আর এসব ফালতু কথা আমাকে বলবেন না। যান, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। তুমি কি পারো আর কি পারো না সেই সব কিছু জানাবা। শোনার কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমাকে যেটা বলেছি তোমাকে সেটা করতেই হবে। এক্ষুনি তুমি ফ্রেশ হয়ে আসবে আর আমার সঙ্গে নামাজ পড়বে, এটাই শেষ কথা। পারবো না আমি। আমি আপনার হুকুমের দাস নই। আপনি আমাকে যেটা বলবেন আমাকে সেটাই করতে হবে। মন দিয়ার, আমি তোমাকে আমার হুকুমের দাস হতে কখন বললাম? তুমি আমার বিয়ে করা বউ। আমার কথা মতো চলা তোমার কর্তব্য, আমার মন রক্ষা করা তোমার দায়িত্ব। তাছাড়া আমি আমার কথা তোমাকে বলছি না, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা বলছি। যাও, তাড়াতাড়ি অজু করে আসো। এই কথা বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে টেনে প্রিয়াঙ্কাকে দাঁড় করালো, আর তারপর তাকে ওয়াশরুমের দরজার সামনে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিল। এইদিকে প্রায় 20 মিনিট সময় কেটে গেছে, প্রিয়াঙ্কা তখনও ওয়াশরুমের ভিতরেই বসে আছে। ওয়াশরুম থেকে বেরও হচ্ছে না, কোনো কথাও বলছে না। রাফি বিরক্ত হয়েই বলতে লাগলো, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি কি ওয়াশরুমের ভিতরে ঘুমিয়ে পড়েছো নাকি? ঘুমানোর জন্য ওয়াশরুম আর বেডরুম আছে নাকি? যেখানে ঘুম পায় সেখানেই ঘুমিয়ে পড়া যায়। তাছাড়া রাতের বেলা ঘুম হয়নি আপনার জন্য, শান্তি মতো ঘুমাতেও পারিনি, তাই এখন এখানেই বসে বসে ঘুমোচ্ছি। ও আল্লাহ, তুমি আমাকে এই মেয়ের হাত থেকে রক্ষা করো। এই মেয়ের থেকে কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? কি বলে কি না বলে, তার ফোন ঠিক ঠিকানা নেই। এই কথা বলে রাফি নিজেই নামাজ পড়তে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তখনও ওয়াশরুমের ভিতরে বসে আছে। রাফি নামাজ পড়ে এসে নিজের জন্য কফি বানিয়ে নিল, তারপর সেটা ব্যালকনিতে বসে খেতে শুরু করলো। তখনই প্রিয়াঙ্কা কোথা থেকে এসে তার হাত থেকে কফির মগটা কেড়ে নিল আর বলতে লাগলো, আপনি তো আচ্ছা মানুষ, নিজের বউকে রেখে এইভাবে একা একাই খেয়ে নিচ্ছেন। তুমি তো বললে তোমার খুব ঘুম পাচ্ছে। তাছাড়া আমি তো আমার একার জন্যই বানিয়েছি। বিয়ে করে বাড়িতে বউ এনেছি, বউ আমাকে খাওয়াতে পারবে না, আমি কেন বউকে আদর করে খাওয়াবো? দেখুন, এসব ফালতু কথা একদম বলবেন না। আমি রান্না করতে পারি না, আমি কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যাইনি। যান এখন, আপনি যদি কফি খেতে ইচ্ছে করে, যান, আপনার যদি কফি খেতে ইচ্ছে করে তবে আবার নিজের জন্য বানিয়ে নিয়ে আসুন। এই বলে প্রিয়াঙ্কা কফির মুখটা হাতে নিয়ে রুমে চলে গেল। আর এদিকে বেচারা রাফি আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে আমারও নিজের জন্য কফি বানাতে চলে যায়। কফি খেয়ে সে পত্রিকা পড়তে থাকে। তখনই প্রিয়াঙ্কা কোথা থেকে এসে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে হবে। তোমাকে নিষেধ করেছে কে? রান্নাঘরে গিয়ে দেখো, রান্না করার সমস্ত জিনিসপত্র আছে, রান্না করে খেয়ে নাও। আরে, আমি কিভাবে রান্না করব? আমি তো কখনো রান্নাই করিনি, এটা তো আপনাকে বললাম। তাহলে তোমাকে এখানে কে রান্না করে খাওয়াবে বলো শুনি? কেন, যে বিয়ে করেছে সেই খাওয়াবে? অসম্ভব, আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। আমি তোমার স্বামী, আমাকে রান্না করে খাওয়ানো তোমার কর্তব্য। কর্তব্যের গুষ্টি কেলেই, খাবার খাওয়ার ইচ্ছে থাকলে রান্না করতে পারেন, আর না হলে বসে থাকেন। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমের ভিতরে চলে গেল, আর রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। ওইদিকে রাফি বেচারা তো পড়ে গেল মহা জ্বালায়। বিয়ে করে বউ নিয়ে এসেছে নাকি খাল কেটে কমিয়ে নিয়ে এসেছে, এটাই বুঝতে পারছে না। অগত্যা বাধ্য হয়ে সে নিজেই চলে গেল রান্নাঘরে। তারপর সকালে নাস্তাটা বানিয়ে নিল। নাস্তা বানানো শেষ হলে রাফি যেই না খাবার টেবিলে বসতে যাবে, তখন প্রিয়াঙ্কা এসে সেখানে উপস্থিত হয় আর নিজের জন্য খাবার প্লেটে বেড়ে নিয়ে সোজা রুমের ভিতরে চলে গেল। এদিকে রাফি হা করে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছে। প্রিয়াঙ্কা খাবারের প্লেট হাতে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর এদিকে রাফি বাধ্য হয়ে ডাইনিং টেবিলে বসিয়ে খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হলে রাফি রুমের দরজায় নক করলো। প্রিয়াঙ্কা ভিতর থেকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? রুমের দরজায় নক করছেন কেন? আমি রুমের ভেতর বসে আছি, সেটা কি দেখতে পাচ্ছেন না নাকি? রুমের দরজা খোলো, ভার্সিটির টাইম হয়ে গেছে,
ভার্সিটি যেতে হবে। আপনি যান না, আপনাকে আমি নিষেধ করেছি নাকি নাকি আপনাকে ধরে রেখেছি যে আপনি যেতে পারছেন না? রুমের দরজাটা খোলা, আমার কাপড় চোপড় সব আলমারিতে রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র এই রুমে। এটা বলাতে প্রিয়াঙ্কা রুমের দরজাটা খুললো আর রুমের ভিতর প্রবেশ করেই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, সময় 20 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, তোমাকেও আমার সঙ্গে ভার্সিটি যেতে হবে। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আপনার সঙ্গে ভার্সিটিতে যাব? এসব ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বিয়ে করলাম, আর এখন আবার এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো? হ্যাঁ, এটা কখনোই না। আমি ভার্সিটিতে কোনোভাবেই যাব না। ভার্সিটিতে তো তোমাকে যেতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক। সো দেরি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অলরেডি টাইম হয়ে গেছে। এই কথা বলে রাফি নিজেই তৈরি হতে লাগলো আর প্রিয়াঙ্কাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিতে লাগলো। কিন্তু প্রিয়াঙ্কা রাফির কোনো কথাই শুনলো না, চুপচাপ বিছানার উপর বসে বসে টিভি দেখতে শুরু করলো। প্রিয়াঙ্কার হাবভাব দেখে রাফি খুব ভালোভাবেই বুঝতে পারলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, উঠানোর জন্য আঙ্গুল বাঁকাতে হবে। তাই রাফি আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কার লাগেজ থেকে তার ড্রেস বের করে নিল আর তারপর সে নিজেই প্রিয়াঙ্কার ড্রেস চেঞ্জ করে দিতে চাইলেও তখনই প্রিয়াঙ্কা খেপে গিয়ে বলতে লাগলো, আরে, আপনাকে তো আমি ভদ্রলোক মনে করেছিলাম, কিন্তু আপনি তো তাতে সে লেভেলের লুচ্চা। মানে এসব তুমি কি বলছো? আপনি একটা ছেলে হয়ে কিভাবে আসলেন আমার কাপড় চেঞ্জ করে দিতে? আপনার একটুও লজ্জা করছে না? ও মা, লজ্জা করবে কেন? তুমি আমার বিয়ে করা বউ, তোমার সব কিছু দেখার অধিকার আমার আছে, আর এইটুকু কাপড় আমি চেঞ্জ করে দিতে পারবো না? আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, কিন্তু তলে তলে যে টেম্পো চালান সেটা তো আমি জানতাম না। আপনার মনে এত কিছু চলে? আমার মনে এত কিছু চলতে যাবে কেন? আমি তো শুধু আমার বউকেই কাপড়ে চেঞ্জ করে দিতে বাধ্য। আমি তো শুধু আমার বউকে কাপড় চেঞ্জ করে দিতে চাইছি, এতে অপরাধের কি আছে? আমি তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, আমি কাপড় চেঞ্জ করে নিলে যদি তোমার মান সম্মান বাধে, তাহলে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হও। আমি ভার্সিটিতে যাব না। ভার্সিটিতে যাওয়ার কথা বলে আমাকে কোনো লাভ নেই। ভার্সিটিতে তো তোমাকে যেতেই হবে, সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক, আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাবই, সে তোমার ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতেই হোক। এই বলে প্রিয়াঙ্কা ড্রেস করে প্রিয়াঙ্কার মুখের উপর ছুঁড়ে ফেলে দিল রাফি। আর তারপর রুম থেকে বের হয়ে চলে গেল ড্রয়িং রুমে। বসে বসে সেখান থেকে বলতে লাগলো, মাত্র 5 মিনিটের মধ্যে রুম থেকে বের হবে, তা না হলে কিন্তু তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বন্ধ থাকবে বলে দিলাম। এই কথা বলে রাফি ড্রয়িং রুমে বসে থাকে আর এদিকে প্রিয়াঙ্কা মনে মনে নিজের কপালে 100 বার ঝাঁটাপিটা করতে থাকে আর বলতে থাকে, কেন যে নিজের কপালে নিজে নিজে কুড়ুল মারতে গেলাম সেটাই তো বুঝতে পারছি না। বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এরকম মুগান্ডারের বংশধরকে নয়। এখন আমার কি হবে? আমি যে পড়াশোনা থেকে নিজেকে বাঁচানোর জন্য বিয়ে করতে চেয়েছিলাম, এখন যদি আমাকে সেই পড়াশোনাই আবার করতে হয়, তাহলে আমার বিয়ে করে কি লাভ হলো? আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। কি ব্যাপার, আমি তোমাকে কি বললাম? তুমি শুনতে পাওনি নাকি? এখনো রুমের ভিতরে বসে আছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে আসো, লেট হয়ে যাচ্ছে। এই বলে প্রিয়াঙ্কাকে আবারও তাড়াতাড়ি রাফি আর এইদিকে প্রিয়াঙ্কা কি করবে বুঝতে না পেরে রেডি হতে শুরু করে, কারণ তার বাবা মা তাকে বলে দিয়েছে ওই বাড়িতে তার আর কোনো জায়গা হবে না। এদিকে এই বাড়িতে থাকতে হলে রাফির কথা তাকে শুনতেই হবে, তা না হলে খাওয়া দাওয়া কোনো কিছুই হবে না। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়। রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে বাসার নিচে চলে আসে, তারপর গ্যারেজ থেকে নিজের বাইকটা বের করে বাইক স্টার্ট করে আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তুমি এখন এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি বাইকে উঠো, লেট হয়ে যাচ্ছে তো। আমি ভার্সিটিতে যেতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি বিয়ে করতে চেয়েছিলে, তোমাকে বিয়ে করতে দেওয়া হয়েছে, এখন আবার কিসের এত কথা? তোমার কোনো কথাই শুনবো না, তাড়াতাড়ি উঠে বসো। প্রিয়াঙ্কা তখন আর নিজের চোখের সামনে কোনো উপায়ান্ত দেখতে পেল না, তাকে বাধ্য হয়ে বাইকে উঠে বসতে হলো। প্রিয়াঙ্কা বাইকে উঠা মাত্রই রাফি বাইক স্টার্ট দিল আর কিছুক্ষণের মধ্যে তারা দুজনে এসে একসঙ্গে ভার্সিটিতে পৌঁছে গেল। রাফি বাইক একদম ক্যাম্পাসের ভিতরে এনে দাঁড় করালো। রাফির সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখে ভার্সিটির সবার চোখ একদম চড়ক গাছ, সবাই যেন একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। রাফি স্যারের বাইকের পিছনে প্রিয়াঙ্কা, এটা কেউ বিশ্বাসই করতে পারছে না। প্রিয়াঙ্কা বাইক থেকে নেমেই দেখতে পেল পুরো ভার্সিটির স্টুডেন্ট তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এর পিছনের কারণটা অবশ্য তার অজানা নয়। সে তখনই রাফির দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখুন ভার্সিটির সমস্ত স্টুডেন্ট কিভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছে। তো কি হয়েছে?
কি হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? কোনটা বলেন তো শুনি। তুমি এই মুহূর্তে ক্লাসে যাবে, আমি শুধু এটাই জানি। এই বলে প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাফি সেখান থেকে সোজা অফিস রুমে চলে গেল। আর প্রিয়াঙ্কা তখন কোনো উপায়ান্তর না দেখতে পেয়ে নিজের পা বাড়ালো। তখনই প্রিয়াঙ্কার বন্ধু বান্ধব সবাই প্রিয়াঙ্কাকে ঘিরে ধরলো আর এক এক করে প্রশ্ন করতে লাগলো। কি ব্যাপার দোস্ত, আমরা তো কিছুই বুঝতে পারছি না। স্যারের সঙ্গে তুই কি করে? কি হলো, কোনো কথা বলছিস না কেন? আমরা তোকে কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু তুই এভাবে চুপ করে আছিস কেন? বল আমাদের। আরে দোস্ত, এভাবে চুপ করে থাকলে চলবে নাকি? কি হয়েছে বল না শুনি। আমরা না শুনলাম তোর বিয়ে হয়েছে, কিন্তু তুই স্যারের সঙ্গে কোথা থেকে আসলি? প্রত্যেকটা কথা প্রিয়াঙ্কার কানে শুয়ের মতো ভিড় ছিল। সে তখনই চিৎকার দিয়ে বলে উঠল, প্লিজ স্টপ দিস। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। তোরা এসব কথা বলা বন্ধ কর। আরে ভাই, তুই আমাদের কথা এভাবে রিয়াক্ট করছিস কেন? কি হয়েছে বল না আমাদের। তুই না বললে আমরা জানবো কি করে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, কিন্তু এই বদমাশ মার্কা স্যারের সঙ্গে। কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে বন্ধু মহলের নিস্তব্ধতা চলে এলো। কেউ ভাবতেই পারছে না প্রিয়াঙ্কার সঙ্গে এরকম কি করে হলো। তখনই হৃদয় পাশ থেকে বলতে লাগলো, কিন্তু দোস্ত, তুই সবকিছু জেনে শুনে এরকম একটা মানুষকে কি করে বিয়ে করলি? তোদের কি মনে হচ্ছে এই উগান্ডারের বংশধরকে আমি ইচ্ছে করে বিয়ে করেছি? তাহলে কিভাবে কি হলো? তখন প্রিয়াঙ্কা তার বন্ধু মহলের সবাইকে সবকিছু খুলে বলতে লাগলো। প্রিয়াঙ্কার মুখ থেকে সবকিছু শুনে বন্ধু মহলের সবাই অবাক। তারা কেউ কল্পনাও করেনি প্রিয়াঙ্কার মতো একটা মেয়ের সঙ্গে এরকম কিছু হতে পারে। সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তখনই প্রিয়াঙ্কা সবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো তোর? এইভাবে চুপসে গেলি কেন? তো আর কি করব, তুই নিজেই বল। তোর মতো একটা মেয়ের সঙ্গে এরকম কিছু হতে পারে সেটা তো আমরা কোনোদিন কল্পনাও করিনি। হয়েছে তো কি হয়েছে? এত আপডেট হওয়ার কি আছে? এখন এই সব চিন্তা বাদ দিয়ে বল কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরিত্রাণ কিভাবে পাবি তুই? যা বললি, এর পরিত্রাণ পাওয়ার মতো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এটা থেকে তোকে পরিত্রাণ পেতেই হবে, কারণ তোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটার প্রতিশোধ যে তোকে নিতেই হবে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। যেইভাবেই হোক এইটার প্রতিশোধ নিতেই হবে। এইভাবে ছেড়ে দিলে চলবে না, খুব কঠিন প্রতিশোধ দিতে হবে। আচ্ছা শোন, এখন ক্লাসরুমে চল, তারপর ঠান্ডা মাথায় চিন্তা করা যাবে কি করা যায়। তবে শোন, সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তবেই করতে হবে। হুটহাট করে কোনো কিছুই করা যাবে না। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিলে তার ফলাফল হয়তো ভালো নাও হতে পারে। হ্যাঁ, এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এই বলে প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে ক্লাসরুমে চলে আসলো। আর এদিকে প্রথম ঘন্টায় রাফি প্রিয়াঙ্কাদের ক্লাসরুমে আসলো। তখনই প্রিয়াঙ্কার মনে দুষ্টু বুদ্ধি উদয় হতে শুরু করেছে। রাফি ক্লাস পড়াতে শুরু করলো। তখনই প্রিয়াঙ্কা তার দিকে লক্ষ্য করে একটা ডিম ছুঁড়ে মারলো। রাফি এমন কিছু আগে থেকে আন্দাজ করে রেখেছিল, তাই সেই মুহূর্তের মধ্যে ওটা ক্যাচ করে নিল। এটা দেখে ক্লাসের সবাই অবাক। তখনই সামনে দাঁড়িয়ে থেকে রাফি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের কার কাছে আর কয়টা ডিম আছে বলো? ক্লাসরুম একদম নিস্তব্ধ, কেউ কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে। তখনই প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কেন স্যার, আপনার বাড়ি থেকে কোনো বাজার সদাই নেই নাকি? ক্লাস থেকে ডিম উঠিয়ে নিয়ে তারপর বাসায় গিয়ে রান্না করে খেতে হবে? এই বলে প্রিয়াঙ্কা সহ তার বন্ধু মহলের সবাই হো হো করে হেসে উঠল। তখনই রাফি তাদের সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, চুপ করে সবাই, তোমরা বেয়াদবির একদম চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছো। তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমাদের টিচার, এটা তোমরা ভুলে গেছো। আমি তোমাদের টিচার, এটা তোমরা ভুলে গেছো। আজকে প্রিন্সিপাল স্যারের কাছে তোমাদের সব কটার নামে বিচার দেব, তারপর দেখি প্রিন্সিপাল স্যার কি বলে। এই বলে রাফি ক্লাস না করিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে তখনই প্রিয়াঙ্কা তার বন্ধুদেরকে বলতে লাগলো, এই যে সবে শুরু করেছি, এর শেষ কোথায় গিয়ে হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু দোস্ত, পরে যদি হিতে বিপরীত কিছু হয়ে যায় তখন কি করবি? দেখ, এত কিছু চিন্তা করার মতো সময় আর মন মানসিকতা কোনোটাই আমার নেই। যা হওয়ার দেখা যাবে, কিন্তু আপাতত এটাকে এইভাবে ছেড়ে দিলে চলবে না। আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে বাবার বাড়িতে গিয়ে উঠতে পারবো না, কিন্তু ও যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তো আমার কোনো দোষ থাকবে না। সেটা কেন তোরা বুঝতে চাইছিস না? হ্যাঁ দোস্ত, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। তুই
তুই যদি ডিভোর্স দিস তাহলে সমস্ত দোষ তোর ঘাড়ের উপর এসে পড়বে, কিন্তু স্যার যদি তোকে ডিভোর্স দেয় তাহলে তোর উপর সেই রকম কেউ আঙুল তুলতে পারবে না, আর তুই সহজেই তোর বাড়িতে চলে যেতে পারবি। হ্যাঁ, একদম তাই। আর তার জন্য তোকে খুব কঠোর হতে হবে। দেখ, আমার সম্পর্কে তো তোরা খুব ভালো করেই জানিস, আমার সঙ্গে কেউ শত্রুতা করলে আমি ওকে এত সহজে ছেড়ে দেই না। পড়াশোনা তো আমি করবই না, যেইভাবেই হোক পড়াশোনা তো আমি ছেড়ে দেবই। তবে এই ক্যাঙ্গারুটাকে সোজা করে নেব, তারপর আমার সঙ্গে যা হওয়ার তাই হবে। আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার পর আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। সেদিন ভার্সিটি ছুটি হলে প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে ক্যাম্পাস থেকে বাইরের দিকে যাচ্ছিল। তখনই রাফি তার সামনে এসে দাঁড়ায় আর তার হাত ধরে বলতে থাকে, কি হলো? ওই দিকে কোথায় যাচ্ছ? আমার সঙ্গে বাসায় চলো। এই বলে প্রিয়াঙ্কার হাতটা ধরে, আর তখনই প্রিয়াঙ্কা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাফিকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আমার হাত ধরেছেন কেন? তুমি এখন আমার সঙ্গে বাসায় যাবে, অন্য কোথাও যাবে? অন্য কোথাও যাওয়া তোমার হবে না। দেখুন, এত মাতব্বরি করাতে আসবেন না। আমি কোথায় যাব, কি করব না করব সে সব কিছু আমি আপনার কাছ থেকে শুনবো না। 100 বার এই সব কিছু তোমাকে আমার কাছে থেকেই শুনতে হবে, কারণ তুমি আমার বিয়ে করা বউ আর আমি তোমার স্বামী। আমার কথা শোনা এবং আমার কথা মতো চলা তোমার দায়িত্ব এবং কর্তব্য, এটা তোমার ভুলে গেলে চলবে না। আপনার দায়িত্ব আর কর্তব্যের গুষ্টি খিলে আপনি সরেন তো আমার চোখের সামনে থেকে। আমি যে আপনাকে সহ্য করতে পারি না, আপনার চেহারাটা দেখতে চাই না, এটা কেন আপনি বোঝেন না? নাকি সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকেন? আপনি তো নির্লজ্জ কেন বলেন তো? প্রিয়াঙ্কা, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না। খারাপের আর কি বাকি রয়েছে? আপনি তো সব কিছু করেই নিয়েছেন, এখন যা করার আমি করব, আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। এই তোরা চল তো এখান থেকে। এই বলে প্রিয়াঙ্কা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই রাফি হুট করে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে আর ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, অনেক হয়েছে, আর নয়, চুপচাপ আমার সঙ্গে বাসায় চলো। তোমার কোথাও যাওয়া হবে না, আর যদি যেতেই হয় তাহলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে যেতে দেব না। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসে, আর তারপর বাইকের পিছনে বসিয়ে বাইক টান দেয়, একদম বাসার সামনে এনে দাঁড় করালো। বাইক দাঁড় করানোর পরেও প্রিয়াঙ্কা বাইক থেকে নামছে না, চুপচাপ সেখানে বসে আছে। তখনই রাফি বলতে লাগলো, কি হলো, এইভাবে বসে আছো কেন? নাকি তোমাকে আজকেও আবার নতুন বউয়ের মতো বরণ করে বাসায় নিতে হবে? আপনি কেন করছেন আমার সঙ্গে এরকম? কিছুই করিনি এখনো তোমার সঙ্গে, তবে হয়তো অনেক কিছু করতে পারি। চুপচাপ গাড়িতে থেকে নামো আর বাসার ভিতরে চলো। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে চুপচাপ বাইক থেকে নেমে বাসার ভিতরে যেতে লাগলো। রাফিও তার পিছন পিছন বাসার ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা বাসার ভিতরে এসেই রুমের দরজা বন্ধ করে দিয়ে রুমের ভিতরে ঢুকে গেল। আর এদিকে রাফি ড্রয়িং রুমে বসে বসে বারবার প্রিয়াঙ্কাকে ডাকতে লাগলো, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথাই বলল না। বাধ্য হয়ে রাফি নিজের দুপুরের খাবারটা তৈরি করে খেয়ে নিল। প্রিয়াঙ্কাকে অনেকবার খাবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু প্রিয়াঙ্কা একটু টু শব্দ পর্যন্তও করলো না। এদিকে দুপুর নিয়ে বিকেল আর বিকেল নিয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু প্রিয়াঙ্কার রুম থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। তাই রাফি বারবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার নাম ধরে ডাকাডাকি করছে। এই প্রিয়াঙ্কা, কোথায় তুমি? তুমি এখনো রুমের ভিতরে কি করছো? রুম থেকে বের হও, আমি তোমার সঙ্গে কথা বলবো। চুপ করুন আপনি, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলবো না। আপনার সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে কোনো কথা বলতে হবে না, অন্তত রুমের দরজাটা তো খোলো। ঠিক আছে, খুলছি। এই বলে প্রিয়াঙ্কা রুমের দরজাটা খুলে দিল, আর তখনই রাফি রুমের ভিতরে প্রবেশ করলো। রাফি রুমে এসে দেখতে পেল প্রিয়াঙ্কা কান্না করতে করতে নিজের চোখ দুটো একদম ফুলিয়ে ফেলেছে। তখনই রাফি প্রিয়াঙ্কার দুই গালে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এইভাবে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো কেন? দেখুন, একদম আধিক্যতা দেখাতে আসবেন না, আপনার আধিক্যতা তো আমার ভালো লাগে না। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল সোজা ছাদে। সেখানে গিয়ে বসে রইল। এদিকে প্রিয়াঙ্কার এরকম আচরণে রাফিকে কিছুটা কষ্ট দিচ্ছে। সে প্রিয়াঙ্কার এরকম আচরণ আশা করেনি। সে হয়তো ভেবেছিল আর 5টা ছেলের মতোই হবে তার বিবাহিত জীবন, তার বউ তাকে আদর করবে, যত্ন নিবে, ভালোবাসা দিবে। কিন্তু প্রিয়াঙ্কার কাছ থেকে সে এরকম কোনো কিছুই পাচ্ছে না। বরঞ্চ বলতে গেলে প্রিয়াঙ্কা তার সঙ্গে ক্রমশ খারাপ আচরণ করছে। রাফি তখন মনে মনে ভাবতে লাগলো হয়তো প্রিয়াঙ্কাকে এভাবে বিয়ে করাটাই তার উচিত হয়নি।
অপরদিকে প্রিয়াঙ্কার পেটে তখন প্রচন্ড ক্ষুধা পায়। আচ্ছা, দুপুরের খাবারে কিছুই খায়নি, তাই পেট ব্যথা শুরু হয়ে যায়। তখন সে রুমে চলে আসে আর কিচেনে গিয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু খাবার মতো সেরকম কিছুই পেল না। এদিকে রাফির উপর তার প্রচন্ড রাগ, তাই সে রাফিকেও কোনো কিছুই বলবে না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল নিজের খাবারটা নিজেই তৈরি করে নেবে। যেমন চিন্তা তেমনই কাজ। সে চুলায় ভাত বসিয়ে দিল আর ফ্রিজে কি মাছ তরকারি আছে সেটা খুঁজতে লাগলো। ফ্রিজ থেকে মাছ বের করে নিল, মাছ ভুনা করার চেষ্টা করছিল। ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখে তারপর রান্না করতে নিল। রান্না শেষ হতে বেশ অনেকক্ষণ সময় লাগলো। রাফি ততক্ষণ ড্রয়িং রুমে বসে বসে সবকিছু দেখছে, কোনো কথাই বলছে না। প্রিয়াঙ্কা রান্না শেষ করে খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসলো আর তারপর খেতে শুরু করলো। প্রথম লোকমা খাবার মুখে দিতেই তার মুখ একদম জ্বলে গেল। ঝালে প্রিয়াঙ্কা কান্না করে দিল। ও মা গো, বাবা গো, আমার মুখটা জ্বলে গেল। এই বলে সে চিৎকার করে কান্না করে দিল একদম বাচ্চাদের মতো। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে সেরকম ঝাল খেতে পারে না, হাতের কাছে পানিও পাচ্ছিল না। প্রিয়াঙ্কার অবস্থা একদম যায় অবস্থা। রাফি প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে দৌড়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো আর সেটা গ্লাসে ঢেলে প্রিয়াঙ্কাকে খেতে দিল। প্রিয়াঙ্কা একদমই পুরো পানিটা খেয়ে নিল, তারপর কান্না করতে করতে হাত ধুয়ে রুমে চলে গেল। রাফি খুব ভালোভাবেই বুঝতে পারলো প্রিয়াঙ্কা আজকের আগে কোনোদিনও রান্না করেনি, তাই সে নিজে এই খাবারটা ফেলে দিয়ে প্রিয়াঙ্কার জন্য খাবার তৈরি করলো আর তারপর সেটা নিয়ে রুমে গেল। প্রিয়াঙ্কা ততক্ষণে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। রাফি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুলল। এই প্রিয়াঙ্কা, ঘুম থেকে উঠো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমাকে দরদ দেখাতে হবে না, আপনি তো নিজে রান্না করে খেয়ে নিয়েছেন, আর এখন কেন আমার জন্য খাবার নিয়ে আসতে হবে? প্লিজ লক্ষ্মী বউ, আমার রাগ করে না, খাবারটা খেয়ে নাও, তোমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে পাম দিতে হবে না, আমার ক্ষুধা পেলেও আমি আপনার রান্না করা খাবার খাবো না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আপনি একে তো আমার জীবনে এত বড় একটা সর্বনাশ করেছেন, আর আবার এত সাধু সাজার চেষ্টা কেন করছেন? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তুমি খাবারটা খাও, তারপর ঠান্ডা মাথায় আমি তোমাকে সবকিছু বলছি। এই বলে প্রিয়াঙ্কা খাবার খেতে না চাইলেও রাফি প্রিয়াঙ্কাকে জোর করে বিছানা থেকে টেনে তুললো আর তারপর খাবারটা খাইয়ে দিতে লাগলো। প্রিয়াঙ্কাও তখন আর রাফির সঙ্গে কোনো জেদ দেখালো না, চুপচাপ খাবার খেয়ে নিতে শুরু করলো। একদম ছোট বাচ্চার মতো রাফি প্রিয়াঙ্কাকে খাইয়ে দিচ্ছে আর প্রিয়াঙ্কাও খেয়ে যাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর রাতে খাবারের প্লেটটা কিচেনে রেখে এসে প্রিয়াঙ্কার পাশে বসলো। তারপর প্রিয়াঙ্কার হাতটা ধরে বলতে লাগলো, দেখো লক্ষ্মী বউ আমার, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে বিয়েটা করিনি। বললাম তো একদম পাম দেওয়ার চেষ্টা করবেন না। আমি জানি আপনি ইচ্ছে করে আমার সঙ্গে এরকমটা করেছেন। আপনি আমার সঙ্গে শত্রুতা করতে চাইছেন, তাই না? বিলিভ মি, আমি তোমার সঙ্গে কোনো শত্রুতা করছি না, আর আমি ইচ্ছে করে তোমাকে বিয়েটাও করিনি। তোমার আব্বু আর প্রিন্সিপাল স্যার দুজন মিলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন বলেই কিন্তু আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তাছাড়া দেখো, তুমি আমার স্টুডেন্ট, তোমার সঙ্গে থাকতে পারে। যদি আপনি এমনটাই মনে করে থাকেন তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি আপনার থেকে মুক্তি পেতে চাই। আমি আপনার সঙ্গে এই সম্পর্ক আর কন্টিনিউ করতে চাই না। প্লিজ আপনি আমাকে মুক্তি দিন। এভাবে বললেই সব কিছু হয় না। শোনো, বিয়ে হলো পবিত্র একটা বন্ধন, যেটা আল্লাহ প্রদত্ত নির্ধারিত করা থাকে। তাই তুমি আর আমি এটা এভাবে ভেঙে দিতে পারি না। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি আপনার সঙ্গে থাকবো না, আপনার সঙ্গে থাকতে চাই না। কাল সকালে আমি বাবার বাসায় চলে যাব। আপনি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আমি তোমাকে কোনো বাধা দেব না, কারণ তুমি আমার প্রতি রেগে থাকলেও তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। এই বলে রাফি তখনই রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল আর সেখানে শুয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে প্রিয়াঙ্কা ও মোবাইল টিপাটিপি করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়াঙ্কা রাফিকে কোনো কিছু না বলেই বাসা থেকে বের হয়ে চলে গেল। রাফি ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই সে প্রিয়াঙ্কার বাবার বাড়িতে ফোন দেয়। প্রিয়াঙ্কার বাবা ফোনটা রিসিভ করে আর তখনই রাফি বলতে থাকে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো, ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? ছিলাম তো ভালোই, তবে এখন আর নেই। আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। প্রিয়াঙ্কা কি আপনাদের বাড়িতে গিয়েছে? আমি ঘুম থেকে উঠে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, তুমি দাঁড়াও, আমি এখনো ঘুম থেকে উঠিনি।
আমি তোমার শাশুড়ি আম্মুকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছি। এই বলে প্রিয়াঙ্কার আব্বু ফোনটা কেটে দিল আর প্রিয়াঙ্কার আম্মুকে ডাকতে লাগলো। প্রিয়াঙ্কার আম্মু রুমে যেতেই প্রিয়াঙ্কার আম্মুর কাছে জিজ্ঞাসা করে। প্রিয়াঙ্কার আব্বু জানতে পারে প্রিয়াঙ্কা সকালবেলা এই বাড়িতে চলে এসেছে। তখনই তিনি প্রিয়াঙ্কাকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, কি ব্যাপার প্রিয়াঙ্কা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রাফিকে কোন কিছু না বলে হুট করে এই বাড়িতে চলে এসেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি চলে এসেছি। আমি এখন সম্পূর্ণ সত্যটা জানতে পেরেছি। আমি তোমাদেরকে পড়াশোনা করব না বলেছিলাম, বিয়ে করতে চাই এটা বলেছিলাম। এই জন্য তোমরা আমাকে এই লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছো। হ্যাঁ, তো কি এমন খারাপ করেছে? ছেলেটা কি কোন দিক থেকে খারাপ, নাকি যে তোমার কোনো অসুবিধা হচ্ছে তার সঙ্গে সংসার করতে? অসুবিধা হচ্ছে নাকি সুবিধা হচ্ছে সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। তাই এই ব্যাপারে আমাকে আর কোনো কথা বলবে না। আর আমি তোমাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমি ওই বাড়িতে আর ফিরে যাচ্ছি না। তাই এইসব ব্যাপারে কোনো কথা বলেও লাভ হবে না। এই বলে প্রিয়াঙ্কা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তখনই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার বাবার রুমে আসলো আর প্রিয়াঙ্কার বাবাকে বলতে লাগলো, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা হঠাৎ করে এভাবে চলে এলো কেন? সে বিয়ে করতে চেয়েছিল, আমরা তাকে বিয়ে করতে দিয়েছি, কিন্তু এখন কি নিয়ে এত ঝামেলা হচ্ছে তো সেটাই বুঝতে পারছি না। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলো এবং আজকের দিনের ভেতরেই ওকে ওইখানে ফেরত পাঠাও। তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না, এটা আমি তোমাদের বলে দিলাম। এই, তুমি আমাকে কেন মেজাজ দেখাচ্ছ? আমি আবার কি করলাম? তুমি কোনো কিছুই করনি, সেই জন্যই তোমাকে বললাম। কারণ তুমি যদি তোমার মেয়েটাকে অন্তত প্রপার শিক্ষাটা দিতে, তাহলে হয়তো তোমার মেয়ে এইভাবে নিজের বাড়ি ছেড়ে চলে আসতো না। দেখো, তুমি এভাবে আমাকে দোষারোপ করতে পারো না। প্রিয়াঙ্কা যেমন আমার মেয়ে, তেমনি তোমারও মেয়ে। তোমারও উচিত ছিল মেয়েকে একটু শাসনে রাখা, কিন্তু তুমি সেটা করতে পারোনি। মেয়েটাকে সবসময় প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছো, আর যার ফল এখন ভোগ করতে হচ্ছে। এসব ফালতু কথা বন্ধ করো, আর মেয়েটাকে কিভাবে তারা নিজের বাড়িতে ফেরত পাঠানো যায় সেই চিন্তাই করো। একটা কথা মনে রাখো, বিয়ে কিন্তু জীবনে একটাই হয়, আর রাফি যথেষ্ট ভালো একটা ছেলে। তোমার মেয়ের জন্য ওর চাইতে ভালো ছেলে কখনোই পাবা না। প্রিয়াঙ্কার আম্মু তখন কোনো কথা না বলে চুপচাপ প্রিয়াঙ্কার রুমে চলে গেলেন। তিনি রুমে গিয়ে দেখতে পেলেন প্রিয়াঙ্কা ব্যালকনিতে বসে বসে ফোনে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। প্রিয়াঙ্কা তার আম্মুকে দেখে ফোনটা কেটে দিল আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, কি হয়েছে, কিছু বলবে নাকি? দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে ছোট্ট করে একটা কথা বলছি। নিজের জীবনের সঙ্গে বদনাম শব্দটা জড়িও না। রাফি যথেষ্ট ভালো ছেলে। তার সঙ্গে যদি সংসার করতে না পারো, তাহলে পৃথিবীর কোনো ছেলেই তোমাকে নিয়ে সংসার করতে পারবে না। দেখো আম্মু, এই মানুষটাকে আমি একদমই সহ্য করতে পারি না। আর এই মানুষটার সঙ্গে সংসার করা তো অনেক দূরের কথা। তাহলে তোমরা সেটা কেন বুঝতে পারছো না? আমরা সব কিছুই বুঝি, এখন শুধু তোমার বোঝার পালা। তুমি যদি এই বাড়িতে এসে থাকতে হয়, তাহলে রাফিকে নিয়ে এসে থাকবে। তোমার একা এই বাড়িতে কোনো জায়গা হবে না। তোমার আব্বু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আমি যেন এক্ষুনি তোমাকে এখান থেকে বিদায় করে দেই। মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। এটা আমার বাড়ি, এখানে কেন আমি থাকতে পারবো না? কেন আমাকে এখান থেকে হলে আর একজন নিয়ে এসে থাকতে হবে? তোমার এসব কথার কোনো কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। তবে যেটা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার আব্বু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি যেন তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে না দেই। বাহ, বেশ ভালো তো। তোমরা আমার সত্যি মা বাবা তো? এটা ভাবতেই আমার অবাক লাগছে। নিজের মা বাবা কখনো নিজের সন্তানের সঙ্গে এইরকম করতে পারে, এটা আমার জানা ছিল না। এই বলে প্রিয়াঙ্কা তখনই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। প্রিয়াঙ্কার বাবা তখন সেখানেই বসেছিল। প্রিয়াঙ্কা তার বাবার মুখোমুখি হয়ে বলতে লাগলো, আচ্ছা, তোমরা আমাকে একটা সত্যি কথা বলো, আমি কি তোমাদের নিজের সন্তান, নাকি তোমরা আমাকে কোথাও থেকে কুড়িয়ে এনেছো? প্রিয়াঙ্কার এমন কথায় তার বাবা নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারলেন না। ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। তোমরা এই সব অসভ্যতা আমি আর সহ্য করতে পারছি না।
তুমি তোমার নিজের বাবাকে এই কথা জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? চুপচাপ এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে চাই না এই বাড়িতে। মামার দেওয়া এই আঘাতটা প্রিয়াঙ্কা সহ্য করতে পারলো না, তাই চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। কিন্তু কোথায় গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। সে রাতের বাড়িতে গেল না। এদিকে তার ঠিক 1 ঘন্টা পরেই রাফির ফোনে প্রিয়াঙ্কার আম্মু ফোন দেয় আর বলতে থাকে, কি ব্যাপার জামাই? বাবাজি কেমন আছো? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ। তো প্রিয়াঙ্কা কি আপনাদের ওখানেই আছে নাকি? মানে 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো প্রিয়াঙ্কা বাসায় গিয়ে পৌঁছায়নি? না তো আম্মু, প্রিয়াঙ্কা তো এখনো বাসায় আসেনি। কেন, সে কি আপনাদের বাসায় ছিল না এতক্ষণ? হ্যাঁ, সে তো এতক্ষণ আমাদের বাড়িতেই ছিল, কিন্তু প্রায় ঘন্টাখানেক হলো তোমার শ্বশুরমশাই তাকে তোমার বাসায় চলে যেতে বলেছে, আর সেও বাসা থেকে বের হয়ে গেছে। আমি তো ভাবলাম এতক্ষণে হয়তো পৌঁছে গেছে, তাই তো তোমাকে ফোন করলাম। আপনি কি বলছেন? 1 ঘন্টা আগে বের হলে তো তখনই চলে আসার কথা। তাহলে কই গেল? আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে রাফি বাসা থেকে বের হলো আর সারা রাস্তা প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও প্রিয়াঙ্কাকে খুঁজে পেল না। প্রিয়াঙ্কার সব বন্ধু বান্ধবের কাছেও ফোন দিল, কিন্তু কেউ প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো কিছুই বলতে পারলো না। তিশা, প্রিয়াঙ্কা কোথায় গেছে বলতে পারো? না স্যার, আমি তো কোনো কিছুই জানি না। ইনফ্যাক্ট 2 দিন ধরে তার সঙ্গে আমার কোনো কথাই হয় না। কেন স্যার, কি হয়েছে? আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, মানে আসলে কাল রাতে একটু ঝামেলা হয়েছিল। আজ সকালে প্রিয়াঙ্কা তার বাবার বাসায় চলে গেছিল, আর সেখান থেকেও নাকি তার বাবা তাকে এই বাসায় চলে আসতে বলেছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হায় আল্লাহ! স্যার, এটা আপনি কি বললেন? তাহলে প্রিয়াঙ্কা কোথায় গেছে আর এতক্ষণ ধরে কোথায় আছে? দাঁড়ান, আমি আমার অন্য সব বন্ধুদের কাছে খোঁজ নিয়ে দেখি। এই বলে তিশা ফোনটা কেটে দিল, আর তারপর তার অন্য সব বন্ধুদের কাছে ফোন দিয়ে খোঁজ নিতে শুরু করলো। কিন্তু কোনো বন্ধু বান্ধবী প্রিয়াঙ্কার কোনো খোঁজ দিতে পারলো না। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে চলেছে। রাফি প্রিয়াঙ্কাকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছে, কিন্তু কোথাও প্রিয়াঙ্কার দেখা পেল না। রাফির পা দুটো আর চলছে না। সে পার্কের একটা বেঞ্চে এসে বসলো কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য। তখনই হঠাৎ দেখতে পেল একটা গাছের নিচে কেউ একজন বসে আছে। সন্ধ্যা হয়ে আসছে, তাই আলো আধারে সেরকম বোঝা যাচ্ছে না। রাফি তখন সেখান থেকে উঠে গিয়ে সামনে দাঁড়ালো। হ্যাঁ, তার সামনে প্রিয়াঙ্কা বসে আছে, চুপচাপ, কোনো কথা বলছে না। রাফি ধপাস করে প্রিয়াঙ্কার সঙ্গে বসে পড়ল। এভাবে হঠাৎ করে রাফিকে দেখতে পেয়ে প্রিয়াঙ্কা কিছুটা চমকে গেল, আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন? তার আগে তুমি আমার কথার উত্তর দাও। সারাদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? জানার প্রয়োজন মনে করছি না, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? প্রিয়াঙ্কা, প্লিজ তুমি এভাবে আমার উপর আরও অভিমান করে থেকো না। আমার সঙ্গে বাসায় চলো। না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আপনার জন্য আজ আমাকে আমার নিজের বাড়িতে জায়গা দেওয়া হয়নি, তাহলে আমি কেন আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব? প্রিয়াঙ্কা, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। তোমার বাবা আর প্রিন্সিপাল স্যার চেয়েছিলেন বলেই তোমার আর আমার বিয়েটা হয়েছে। এখন তুমি যদি এগুলো নিয়ে ঝামেলা করতেই থাকো, তাহলে তো আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারবো না। কিসের সমাধান? কোনো সমাধান নেই, আর সমাধান করেই বা কি হবে? আমার আব্বু তো আমাকে পরিষ্কার বলেই দিয়েছেন আমি যেন আর ওই বাড়িতে ফিরে না যাই। তারা আমাকে আর ওই বাড়িতে কোনো জায়গা দেবে না। তোমাকে ওই বাড়িতে ফিরে যেতে হবে না, তুমি তোমার নিজের বাড়িতে থাকবে। তুমি কেন ওই বাড়িতে ফিরে যাবে বলো আমাকে? আমার আবার নিজের বাড়ি আসলো কোথা থেকে? তখন রাফি প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর না দিয়ে তার হাত ধরে পার্কের বাইরে নিয়ে আসলো। তারপর একটা রিক্সা নিয়ে সোজা বাসায় প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রয়িং রুমে বসলো, আর তারপর বলতে লাগলো, এই যে, এটা তোমার বাসা পাগলি মেয়ে। বিয়ের পর স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে হয়। আমি তো আপনাকে স্বামী হিসেবেই মানি না। এখন থেকে মানতে শুরু করো। দেখো, যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়ে গেছে। এখন চাইলে আমরা আলাদা হয়ে যেতে পারবো না। আর কেন আমরা আলাদা হব বলো? তুই তো বিয়ে করতে চেয়েছিলে, শুধু বিয়ে তো হয়ে গেছে, তাহলে এখন আর কেন ঝামেলা বাড়াতে চাইছো? লক্ষ্মী বউ আমার আর কোনো ঝামেলা করবে না। সব মিষ্টি মিষ্টি কথা কেন বলছেন এখন? শোনো, আমি বাইরের মানুষরা যতটাই কঠিন
ভেতরের মানুষটা না ঠিক ততটাই নরম যেটা তুমি এখনো বুঝতে পারোনি। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, একদমই তাই। তুমি আমাকে ঠিকভাবে চিনতে পারোনি। যেদিন তোমাদের ভার্সিটিতে প্রথম নিযুক্ত হয়েছিলাম আর তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। আর সেই জন্যই আমি ক্লাসের সবার চাইতে তোমার সঙ্গে বেশি রাগী ব্যবহার করতাম, যাতে তোমার প্রতি আমার কোনো মায়া তৈরি না হতো। কিন্তু আমি পারতাম না তোমার থেকে নিজেকে দূরে দূরে রাখতে। সবসময় তোমার সঙ্গে কথা বলতে মন চাই, তো তোমার সঙ্গে সময় কাটাতে মন চাইতো। কিন্তু তুমি আমার স্টুডেন্ট ছিলে, তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়া আমার জন্য এতটাও সহজ ছিল না। কিন্তু আপনার মনে আমার জন্য কখনো ভালোবাসা জন্মায়নি, আর জন্মাবেও না। তোমার মনে আমার জন্য ভালোবাসা জন্মাতে হবে না, আমি নিজেই আমার ভালোবাসা আদায় করে নেব। ও মা, তাই বুঝি। হ্যাঁ, একদমই তাই। এখন যাও, ড্রেসিং টেবিলের ওপর দেখো, তোমার জন্য একটা গিফটের প্যাকেট রাখা আছে। প্রিয়াঙ্কা গিফটের কথা শুনে সেখান থেকে উঠে সোজা রুমের ভিতর চলে আসলো। ড্রেসিং টেবিলের সামনে এসে দেখলো বড় একটা গিফটের বক্স রাখা। প্রিয়াঙ্কা ওটা খুলতেই দেখতে পেল ওখানে একটা শাড়ি, কিছু কাচের চুড়ি আর অনেকগুলো ফুল আর চকলেট রাখা। প্রিয়াঙ্কা এগুলো দেখে অনেক খুশি হলো। তখন এই রাফি রুমের ভিতরে এসে প্রিয়াঙ্কাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শাড়িটা পরে নাও, আজ তোমাকে নতুন বউয়ের রূপে আবারও দেখতে চাই। আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি। এই বলে রাফি সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা মনে মনে অনেকটাই খুশি হয় আর শাড়িটা পরে নিল। কিছুক্ষণের মধ্যেই রাফি আবারও রুমে ফিরে আসে। প্রিয়াঙ্কা তখন নিজের চুলগুলো ঠিক করছিল। রাফি তখন প্রিয়াঙ্কার কাছে থেকে চিরুনিটা নিয়ে নিজেই প্রিয়াঙ্কার চুলগুলো ঠিক করে দিল। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা কালো টিপ বের করে প্রিয়াঙ্কার কপালে পরিয়ে দিয়ে বলতে লাগলো, এখন পুরোপুরি আমার বউ ম্যাটেরিয়াল লাগছে। রাফির এমন কথায় প্রিয়াঙ্কা কিছুটা লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে মুচকি মুচকি হাসছিল। তখনই রাফি প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে বলে, বউ চলো না, আর বাসরটা সেরে ফেলি। প্রিয়াঙ্কার তো এই কথা শুনে লজ্জায় একদম মরে যাওয়ার মতো অবস্থা। যাকে এতদিন বজ্জার টিচার বলে জেনে এসেছে, আর এখন কিনা তার সঙ্গেই রোমান্স করতে হবে। প্রিয়াঙ্কা কোনো কথাই বলছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। এটা দেখে রাফি নিজেই প্রিয়াঙ্কাকে পাজা করে তুলে নেয়, বিছানার উপর এনে শুয়ে দেয়। প্রিয়াঙ্কার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নেওয়ার বৃথা চেষ্টা করছিল, কিন্তু রাফি তাকে সেটা করতে দিল না। রাফি আস্তে আস্তে বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে দিচ্ছিল। প্রিয়াঙ্কার বুক ধরফর করছিল। এটা দেখে রাফি বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? জানি না, আমার কেমন যেন লাগছে। একটু অপেক্ষা করো, তোমার সব কেমন লাগার অবসান ঘটাচ্ছি এখনই। এই বলে রাফি প্রিয়াঙ্কার ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে প্রিয়াঙ্কার গলার নিচে নিজের মুখটা ডুবিয়ে দিল। রাফির স্পর্শ পেয়ে প্রিয়াঙ্কা বারে বারে কেঁপে উঠছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সারা ঘরে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। প্রিয়াঙ্কার এমন ভাব দেখে রাফি তাকে নিজের আরো কাছে টেনে নিল আর নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে শুরু করলো। প্রিয়াঙ্কাও রাফির ছোঁয়া পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। সেও রাফির সঙ্গে রেসপন্স করতে শুরু করলো আর দুজন দুজনের ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় 1 ঘন্টা ভালোবাসার আদান প্রদান করার পর রাফি প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়। প্রিয়াঙ্কা একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তার ঠিক 2 মিনিট পরেই রাফি আবারও প্রিয়াঙ্কাকে নিজের কাছে টেনে নেয় আর বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে থাকে, কেমন দিলাম বউ? প্রিয়াঙ্কা তখনই লজ্জায় রাফির বুকে নিজের মুখ লুকিয়ে নিয়ে বলতে লাগলো, এইটা আপনি কথা বলবেন না। ছাত্রীর সঙ্গে এসব করতে আপনার লজ্জা লাগে না? ও মা, লজ্জা লাগবে কেন? আমি তো আর ছাত্রীর সঙ্গে রোম্যান্স করিনি, আমার বউয়ের সঙ্গেই রোম্যান্স করেছি। তাই বুঝি। গো, আমার মিষ্টি বউ, এবার চলো একটু ঘুমের রাজার সঙ্গে সাক্ষাৎ করে আসা যাক। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের আরো কাছে টেনে নেয় আর দুজন দুজনাকে জড়িয়ে ধরে ঘুমের রাজার রাজত্ব করতে চলে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর প্রতিদিন এমন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।